অনেক দিন ধরেই ধিকি ধিকি আগুন জ্বলছিল, আজ তা লেলিহান শিখা। নেপাল আজ অগ্নিগর্ভ, নেপাল আজ জ্বলছে। ঠিক যেন বাংলাদেশের সেই গণ অভ্যুত্থানের মতো দৃশ্য। লক্ষ লক্ষ ছাত্র, যুব, সাধারণ মানুষ তারা আজ রাস্তায়। নেটিজনদের বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। এখন প্রশ্ন হলো, নেপালের এই ভয়াবহ পরিস্থিতির পিছনে কারণগুলি কি? এটা কি শুধু নেপাল সরকারের প্রশাসনিক ব্যর্থতা, নাকি এর পিছনে আছে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? ছাত্র যুবদের এই আন্দোলন কি আদৌ প্রশমিত হবে, নাকি আরও তা তীব্রতর হবে? ভয়াবহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেপালের রাজনৈতিক ভবিষ্যৎই বা কী হতে চলেছে নেপালের ভবিষ্যৎ? এছাড়া আমাদের প্রতিবেশী দেশ নেপালের এই যে অভ্যুত্থানের মতো অবস্থা, এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমাদের দেশ ভারতবর্ষের প্রতিক্রিয়া কি, ভারতবর্ষের ভূমিকা এখন কি হবে, ইত্যাদি বিভিন্ন বিষয় আমাদের সামনে উঠে আসছে। আর আমরা আজ এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে নেপালে ছিল বরাবর রাজতন্ত্র, কিন্তু 2006 সালে এক ঐতিহাসিক মুহূর্তে ভেঙে যায় সেই রাজতন্ত্রের শৃঙ্খল। আসলে রাজতন্ত্র ভাঙতে শুরু করেছিল 2001 সাল থেকে, রাজপ্রাসাদের মধ্যে ভয়াবহ সেই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে, যেখানে যুবরাজ দীপেন্দ্র গুলি চালিয়ে রাজা, রানী, প্রিন্সেস প্রায় পুরো পরিবারটিকেই হত্যা করেছিল। অবশ্য হত্যাকাণ্ডের অনেক আগে থেকেই নেপালে ক্রমশ বাড়ছিল একদিকে যেমন মাওবাদী বিদ্রোহ, তেমনি অন্যদিকে রাজশক্তির দমন নীতি। অবশেষে এলো 2006 সাল। সেই আন্দোলনের অভিঘাতেই নেপালের তৎকালীন রাজা জ্ঞানেন্দ্র শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। 2008 সালে সরকারিভাবে নেপালের 240 বছরের রাজতন্ত্রের জবনিকা পতন ঘটল। নেপাল একটা ডেমোক্রেটিক রিপাবলিক হিসাবে আত্মপ্রকাশ করল। রাজতন্ত্র পতনের পর নেপালের সরকার তৈরিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবচেয়ে বেশি সক্রিয় হলো চীন। মূলত চীনের মদতেই নেপালের মসনদে বসলো তাদেরই বন্ধু সরকার। সরকারটা ছিল আসলে একটা কোয়ালিশন সরকার। নেতৃত্বে ছিল প্রধানত 3টি দল: কমিউনিস্ট পার্টি অফ নেপাল কংগ্রেস, আর ছিল মাওবাদী বিদ্রোহীরা। এই 3টি শক্তির নেতৃত্বে তৈরি হয়েছিল 7 পার্টি অ্যালায়েন্স। তাদের লক্ষ্য ছিল নতুন সংবিধান লেখা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর দুর্নীতিমুক্ত দেশ গড়া। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। 2008 সাল থেকে 2025 সাল অবধি মোট 14 বার নেপাল সরকারের বদল ঘটল, কিন্তু মানুষ যে আশা নিয়ে রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল সেই আশা পূরণ হলো না। ক্ষমতার চাকা ঘুরতে ঘুরতেই সামনে চলে আসলো একের পর এক দুর্নীতির অভিযোগ, নতুন নতুন আর্থিক কেলেঙ্কারির খবর, জমি দখল থেকে আরম্ভ করে সর্বোচ্চ পর্যায়ে সুবিধা আদায়ের জন্য ক্ষমতার অপব্যবহার। বর্তমানে ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপাল কংগ্রেসের জোট সরকার। এই জোট সরকারের বিরুদ্ধেই অভিযোগ হলো সবচাইতে বেশি। কীরকম সেই অভিযোগগুলি চলুন একবার চট করে দেখে নেওয়া যাক। ললিত নিবাস জমি স্ক্যাম তদন্তের আওতায় প্রায় 175 জন সরকারপন্থী প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে। কোঅপারেটিভ স্ক্যাম, এই জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন মেয়র দেবকুমার, রবি লামিচানে, ধনরাজ গুরুং, জিবি রায় সহ কেন্দ্রীয় সমবায় বিভাগীয় বেশ কয়েকজন কর্মকর্তা। মায়া রায়ের দুর্নীতি, নেপাল কংগ্রেসের সংসদ সদস্যা মায়া রায় বিপুল অর্থ তছরূপ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। পরে তিনি গ্রেপ্তার হন। স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এটাই যে কমিউনিস্ট নেতা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি চীনের কোম্পানিগুলির সাথে বেনিফিট ভিত্তিক চুক্তি এবং হাইওয়ে তৈরি সংক্রান্ত চুক্তির মারফত প্রচুর অর্থ সুইস ব্যাংকে নিজের অ্যাকাউন্টে জমা করেছেন। তাছাড়া তার বিরুদ্ধে কোভিড-19-এর সময় বেশি দাম দিয়ে ওষুধ আমদানি করা ইত্যাদি সরকারি অনিয়মের অভিযোগ আনা হয়েছে। রিসর্ট ও চা বাগান স্ক্যাম, গোকর্ণ রিসর্টের জমি লিজ ও গিরিবন্ধু চা বাগিচায় জমি লেনদেন, এই দুই ক্ষেত্রে সংবিধান ও আদালতকে মান্যতা না দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে।
ভুটানের শরণার্থী প্রতারণা স্ক্যাম, এই স্ক্যামে সরাসরি সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। নেপাল শিপিং অফিস, অভিযোগ এটাই যে ঘটা করে এই অফিস খোলা হলেও এখানে কাজের বিন্দুমাত্র কোনো অগ্রগতি নেই, তবু বছর বছর এখানে বিপুল অর্থ খরচ করা হচ্ছে। 200 কোটি টাকার টাওয়ার, এই টাওয়ার বসানো নিয়ে জনমানসে প্রচুর প্রশ্ন তৈরি হয়েছে। তা খুব দ্রুত নেপালের সাধারণ মানুষজন তারা বুঝতে শুরু করলো যে রাজতন্ত্রের অবসান হলেও দুর্নীতি কিন্তু রয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে। শুধু তাই নয়, দুর্নীতিবাজরা আগের চাইতেও বেশি শক্তিশালী হয়েছে। এই অবস্থায় এগিয়ে আসলো নেপালের নতুন প্রজন্ম, জেনারেশন জেড বা জেন জি। মূলত এদের জন্ম 1997 সাল থেকে 2012 সালের মধ্যবর্তী সময়ে। বলা হয় যে এরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে এরা সদা সর্বদা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। এই নতুন প্রজন্ম, এই জেনজি, এরাই এবার শুরু করলো নেপাল সরকারের দুর্নীতির বিরুদ্ধে, সরকারের দমন নীতির বিরুদ্ধে, সরকারের স্বৈরতান্ত্রিক আচার আচরণ মনোভাবের বিরুদ্ধে তুমুল এক আন্দোলন। তারা শুধু রাস্তায় বসে আন্দোলন করলো না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক সব সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে তারা নিয়মিত জোরালো প্রতিবাদ সোচ্চার, তারা সেই প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল। তারা কখনো গানের মাধ্যমে, কখনো মিমের মাধ্যমে, কখনো ভিডিওর মাধ্যমে, কখনো মেসেজের মাধ্যমে তারা ডিজিটালি সরকারের দুর্নীতি একের পর এক উন্মোচন করছিল। মূলত তাদের উদ্যোগেই সমাজে প্রতিবাদের প্রবল ঢেউ উঠছিল অনবরত। এটাই ছিল নেপালের ইতিহাসে আন্দোলনের এক নতুন ধারা, যাকে বলা হয় ডিজিটাল অ্যাক্টিভিজম। তা নেপালের ওলি সরকার যুব সমাজের এই কণ্ঠস্বরের সম্পূর্ণ বিরোধী। তারা অতি সম্প্রতি যে কাজটা করেছেন আপনারা জানেন, তা হলো এই যে সমাজকে সুস্থ, সুন্দর, নিষ্কলঙ্ক রাখার অজুহাত দিয়ে তারা 26টি সোশ্যাল প্ল্যাটফর্মের অ্যাপকে নেপালে নিষিদ্ধ করেছেন। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি বিভিন্ন সব জনপ্রিয় অ্যাপগুলিকে সরকারিভাবে যদিও বলা হলো যে নেপাল সুপ্রিম কোর্টের নির্দেশে এই অ্যাপগুলিকে রেজিস্ট্রেশনের জন্য 7 দিনের সময় দেওয়া হলেও তা তারা করেনি। ফলে সুপ্রিম কোর্টের এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অ্যাপগুলিকে ব্যান্ড করা হয়েছে। প্রসঙ্গত এখানে উল্লেখ রাখা দরকার যে আমেরিকার অ্যাপগুলিকেই কিন্তু এখানে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ চীনের কোনো অ্যাপকে এখানে নিষিদ্ধের তালিকায় রাখা হয়নি। আর এখানেই প্রশ্ন উঠে আসছে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত আছে কিনা। অনেকে বলছেন নেপালের ওলি সরকারকে উৎখাত করার জন্যই পরিকল্পনা করে আমেরিকানরা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করায়নি। ফল কি হলো? ফল হলো এটাই, খুব স্বাভাবিকভাবেই জেনজি আরও বিক্ষুব্ধ হয়ে উঠল। তাদের প্রাণাধিক প্রিয় অ্যাপগুলিকে তারা ব্যবহার করতে পারছে না। প্রবল বিক্ষোভে তারা ফেটে পড়ল নেপালের রাজধানী কাঠমান্ডুর রাস্তায়। চারিদিকে প্রচারিত হলো এই তত্ত্ব যে নেপাল সরকার যুব সমাজের ডিজিটাল কণ্ঠকে রোধ করার জন্য এই ব্যানিংকে আরোপ করেছে। এই ব্যানিং আসলে আর কিছুই নয়, এটা হলো সরকারের দমন নীতির চরম নগ্ন রূপ। সুতরাং আজ নেপালি যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিবাদের পথে, আন্দোলনের পথে সামিল হয়েছে। আর এই আন্দোলনে তাদের পাশাপাশি সামিল হয়েছে যেমন সরকার বিরোধী সাধারণ জনগণ, তেমনি রাজতন্ত্রের সমর্থক মানুষজনরাও। প্রসঙ্গত এখানে জেনে রাখা দরকার যে অনেকে বলছেন যে নেপালের মানুষরা তারা রাজতন্ত্র ফিরে আসুক এটা চায়, তারা চায় গণতন্ত্রের অবসান হোক। বিষয়টা কিন্তু মোটেই তা নয়। হ্যাঁ, যদিও এটা সত্যি যে ছাত্র যুবদের মিছিলে রাজতন্ত্রে ফিরে আসার দাবিতে পোস্টার দেখা গেছে ঠিকই, কিন্তু আন্দোলনের মূলধারা তা কিন্তু নয়। মূলধারা হলো এটাই যে নেপালের বর্তমান ওলি সরকারের উচ্ছেদ বা পতন এবং তার পরিবর্তে একটা স্বচ্ছ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। নেপালের রাজনৈতিক অস্থিরতায় ভারতের ভূমিকা সবসময় কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এর কারণ একটাই, নেপাল ভারতের অন্যতম প্রতিবেশী দেশ এবং চীনের বিরুদ্ধে ভারতের জন্য বাফার জোন। এই মুহূর্তে নেপালের মানুষজন তারা কিন্তু ভারতের ভূমিকা নিয়ে দ্বিধাবিভক্ত। একটা পক্ষ মনে করে যে ভারত নেপালের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে,
পাশাপাশি আরেকটি পক্ষ কিন্তু মনে করে এটাই যে ভারত পাশে ছিল বলেই নেপালের চীন সমর্থিত এই বর্তমান সরকারের বিভিন্ন কেলেঙ্কারি বা দুর্নীতির খবর তা প্রকাশ্যে শিরোনামে এসেছে। অর্থাৎ তাদের কাছে ভারত হলো বন্ধুস্থানীয়। তার নেপালের সাম্প্রতিক অবস্থা নিয়ে ভারত কিন্তু কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি, কিন্তু ধরে নেওয়া যায় যে ভারত বরাবর যেরকম প্রতিক্রিয়া দিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম ঘটবে না। অর্থাৎ ভারতের বক্তব্য এটাই হতে পারে যে বিষয়টি নেপালের আভ্যন্তরীণ বিষয়, আমরা চাই সরকার এবং জনগণের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই অস্থিরতার অবসান ঘটুক এবং গণতন্ত্র তা পুনঃপ্রতিষ্ঠিত হোক। এটাই ভারতের বক্তব্য হবে আশা করা যায়। আসলে ভারত চায় তার নিজের স্বার্থে তার প্রতিবেশী দেশগুলিতে সবসময় একটা স্থিতিশীল সরকার। তবে নিঃসন্দেহে ভারত নেপালের এই রাজনৈতিক অস্থিরতার দিকে অবশ্যই তার কড়া নজর রাখছে এবং অচিরেই আমরা তার সরকারি প্রতিক্রিয়া পাব। এখন প্রশ্ন হলো, নেপালের ভবিষ্যৎ কি হবে? রাজতন্ত্র কি ফিরে আসবে, নাকি নতুন প্রজন্ম গড়ে তুলবে এক স্বচ্ছ গণতন্ত্র? আমার তো মনে হয় সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো এটাই যে নেপালে প্রতিষ্ঠিত হবে আরও সংহত স্বচ্ছ গণতন্ত্র, যেখানে তরুণদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না। কেননা আজকের জেনজি শুধু প্রতিবাদই করছে না, তারা স্বপ্ন দেখাচ্ছে এক দুর্নীতিমুক্ত আধুনিক নেপালের। রাজতন্ত্রের অবসান, দুর্নীতির বিস্তার আর তরুণ প্রজন্মের প্রতিরোধ। নেপালের এই কাহিনী আজ আমাদের দাঁড় করিয়ে দেয় অমোঘ সেই সত্যের সামনে, যেখানে বলা হয় শক্তি সবসময় থাকে জনগণের হাতে, জনগণই শক্তির মূল উৎস, আর প্রজন্মের পর প্রজন্ম সেই শক্তি নতুন নতুন রূপে প্রকাশিত হয় এবং ফলস্বরূপ নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। আপনি কি মনে করেন নেপালের ভবিষ্যৎ কোন পথে যাবে? রাজতন্ত্র নাকি এক নতুন গণতন্ত্র? কমেন্টে জানান আপনার মতামত। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।